দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো, রাজীব প্রতিমাদের সাথে এখন বনকর্তার নাম উঠেছে। রাজ্যসভার প্রার্থী তালিকায় বিবেচনার বন কেন্দ্রে থাকা 4 সম্ভাব্য প্রত্যাশী তালিকায় এবার ঢুকে পড়ল আরও একটি নাম। তিনি অবসরপ্রাপ্ত বনকর্তা প্রসেনজিৎ বিশ্বাস। বর্তমানে রেড ক্রস সোসাইটির সম্মানিত সচিব হিসেবে রয়েছেন। রাজ্য বিজেপির তাত্ত্বিক নেতা হিসেবে পরিচিত। তবে হঠাৎ করে প্রতিমা ভৌমিক, রাজীব ভট্টাচার্য, মনোজ কান্তি দেবরায় এবং রেবতী ত্রিপুরার মতো কট্টর রাজনীতিকদের পাশে প্রাক্তন আমলা এবং রীতিমতো আড়ালে থাকা তাত্ত্বিক নেতার নাম। তবে দিল্লির বিবেচনার তালিকায় চলে এলেও তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। যদিও রাজ্যসভার প্রার্থী তালিকায় নাম নিয়ে যথেষ্ট আশাবাদী ছিলেন এবং আছেন প্রতিমা ভৌমিক। তিনি পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই ভোটের একেবারে দোরগোড়ায় তার জায়গায় কীভাবে বিপ্লব কুমার দেবের নাম চলে আসে তা নিয়ে প্রতিমা ভৌমিক সহ অন্যান্যদের মতো চমকে উঠেছিলেন বিপ্লব কুমার দেবও। এরপর থেকেই জল্পনা চলে প্রতিমা দেবীকে হয়তোবা রাজ্যসভার প্রার্থী করা হবে। সেই দিক থেকে শনিবারের বৈঠকেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার রাতে হঠাৎ করেই নয়াদিল্লি থেকে তলব করা হয় প্রাক্তন বনকর্তা প্রসেনজিৎ বিশ্বাসের যাবতীয় নথিপত্র। এমনকি তার সম্পর্কে গোয়েন্দা রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে। এরপরই রাজ্যের শাসক রাজনীতিতে হিমেল হাওয়া বইতে শুরু করেছে। হতাশ হয়ে পড়েছেন অ্যাডভাইজার চৌমুহনীস্থিত ওল্ড কালীবাড়ি লেন সংলগ্ন প্রতিমা দেবীর আবাসে ঘাঁটি গেড়ে থাকা সভ্য সমর্থকেরাও। কারণ দিদিকে একটা সম্মানজনক কিছু দেবে এই আশায় ভর করে আছেন তারা। কিন্তু হঠাৎ করেই প্রসেনজিৎ বিশ্বাসের নাম ঢুকে পড়ায় প্রায় সকলেই স্তম্ভিত। এই নিয়ে নিজেদের মধ্যেই শুরু হয়েছে তর্ক বিতর্ক। এই প্রসঙ্গে অনেকেই টেনে আনছেন বিজেপির ঝুঁকি নেওয়ার পুরনো ইতিহাস। এমনকি কেউ কেউ তুলে আনছেন বিপ্লব কুমার দেবকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার ঘটনাও। তাদের বক্তব্য, বলা নেই কোয়া নেই, এক দুপুরে জানা গিয়েছে বিপ্লব কুমার আর মুখ্যমন্ত্রী নেই। প্রথমে কেউ বিশ্বাসই করতে পারছিলেন না, পরে চিত্র একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। সত্যিকার অর্থেই বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী নেই। কেন নেই বা কী বৃত্তান্ত পরে জানা হবে, আগে তিনি নেই। তেমনভাবেই কে রাজ্যসভার টিকিট পাবেন এই নিয়ে ঠিক করার একমাত্র মালিক নয়াদিল্লি। কে টিকিট পাবেন আর কে পাবেন না এই সম্পর্কে কেউ কিছুই জানে না। যেমনভাবে জানেন না কিভাবে এসে ঢুকলো প্রসেনজিৎ বিশ্বাসের নাম। যদিও শনিবারের বৈঠকেই চূড়ান্ত হবে রাজ্যসভার প্রার্থীর নাম। যিনি প্রার্থী হবেন তার জয় নিশ্চিত। সোজা সাপটা সংরক্ষণ প্রশ্নের মুখে। বাংলাদেশের ঘটনা কিন্তু একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে যে নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করা গেলেও সেই দেশের মানুষের হয়তো আসল মতামত ওই ভোটে প্রতিফলিত হয়নি, যার ফলে সরকার গঠনের ঠিক কয়েকদিনের মধ্যেই গোটা একটা সরকারের পতন হলো। শুধু তাই নয়, দেশের প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। যদিও বাংলাদেশ আর ভারতবর্ষ এক নয়, তারপরেও কিন্তু বলতে হবে যে সংরক্ষণ বা কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আজ একটা নির্বাচিত সরকারের এইভাবে পতন হয়েছে। ঘটনা হচ্ছে, আজ এদেশের স্বাধীনতা ৭৮তম বছর। সেদিন যে সংরক্ষণ বা কোটা পদ্ধতি এদেশে চালু করা হয়েছে, আজও কিন্তু সেই কোটা বজায় রাখা হয়েছে। কেউ একজন প্রশ্ন তুলতেই পারেন যে স্বাধীনতার ৭৮ বছর পরেও কেন সংরক্ষণ বা কোটা পদ্ধতি চালু রাখতে হবে যদি দেশের উন্নয়ন হয়ে থাকে। যদি সবকা সাথ সবকা বিকাশের কথা বলা হতে পারে, তাহলে কেন এখনও এত পরিমাণ কোটা চালু রাখা হয়েছে? স্কুলে ভর্তি থেকে কোটা শুরু, এরপর উচ্চশিক্ষার ভর্তির সময় কোটা, চাকুরির সময় কোটা, চাকুরির সময়সীমা নিয়ে কোটা এবং প্রমোশনের সময়ও কোটা। প্রশ্ন হচ্ছে যে ৭৮ বছরে তাহলে দেশের কি উন্নয়ন হয়েছে? সবকা সাথ সবকা বিকাশের কথা যখন বলা হচ্ছে, তখন যারা আমজনতা
তারা কেন ওই ৭৮ বছর ধরে চলা কোটা পদ্ধতির জন্য বঞ্চিত হচ্ছেন? আজ হোক বা কাল হয়তো কোটা বাতিলের দাবিতে এই দেশেও গড়ে উঠবে কোনো বৃহত্তর আন্দোলন, শুধু সময়ের অপেক্ষা। বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ সংক্রান্ত দায়িত্ব নিল দপ্তর। সরকারি দপ্তরে বহু শূন্যপদ পড়ে আছে, তার জন্য কোনো হেলদোল নেই সরকার কর্তৃপক্ষের, এমনই অভিযোগ বেকারদের। খোদ রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট সার্ভিসেস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং ডিপার্টমেন্টেও বহু শূন্যপদ পড়ে রয়েছে। এমনকি এই দফতরের কমপ্লেক্সের সবকটি বিভাগেই শূন্যপদ পড়ে আছে, তার নিয়োগের কোনো উদ্যোগ নেই, এমনই অভিযোগ করে বেকাররা বলছেন প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য রাজ্য সরকারের ইএসএমপি বিজ্ঞাপন দিচ্ছে, নিয়োগের বিষয়ে যাবতীয় প্রক্রিয়ার দায়িত্ব পালন করছে। যখন চাকরি প্রাপকরা এইসব প্রাইভেট কোম্পানিতে যোগদান করে মানসিক ও শারীরিকভাবে অত্যাচারের শিকার হয়, তখন রাজ্য সরকারের এই গুরুত্বপূর্ণ দপ্তর কর্তারা কোনো কথাই শুনতে রাজি হয় না, এমনই অভিযোগ করেছেন অনেকেই। তাদের বক্তব্য, রাজ্যের কিংবা বহিরাজ্যের চা স্টল বা মিষ্টির দোকানে কর্মচারী নিয়োগেও এই দপ্তর আগামী দিনে দায়িত্ব নিতে পারে। ইতিমধ্যে রাজ্যের এবং বহিরাজ্যের যেসব বেসরকারি কোম্পানির নিয়োগের বিষয়টি এই সরকারি দপ্তর ঢালাও হারে বিজ্ঞাপন দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে, সেখানে সরকারের দপ্তরে চাকরির বিষয়টি নিয়ে যেন এক প্রকার গুরুত্বহীন হয়ে পড়েছে। ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার, জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় এই নিয়োগ প্রক্রিয়া চলেছে। শ্রমভবনের ভূমি তুলে বেকাররা অখ্যাত বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে চাকরির জন্য ঝাঁপিয়ে পড়েছে। তাদের এই দৃশ্যগুলো দেখে মনে হয় এই রাজ্যের বেকাররা বড়ই অসহায় হয়ে পড়েছে। যদিও দপ্তরের আধিকারিক তার মতো করেই কথা বলেছেন, তাদের ভাষায় চাকরি মেলা নাকি চলছে। আসলে দেশের কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান যেগুলোতে নিয়োগের দায়িত্ব সরকারের এই দপ্তরটি পালন করছে, সেখানে নিয়োগ পাওয়ার পর চাকরিজীবীদের নানাভাবে শোষণ করে বলে অভিযোগ। এদিন সংশ্লিষ্ট দপ্তর আধিকারিক অসীম সাহা জানিয়েছেন, 7টি বিভিন্ন বেসরকারি সংস্থায় 49 জনকে নিয়োগ করা হবে। এদিকে 17ই আগস্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নির্বাচনী বিধি প্রত্যাহার করা হয়েছে। সেই দিক থেকে বিভিন্ন দপ্তরের চাকরি প্রত্যাশীরা আশায় রয়েছেন। আশা করা যাচ্ছে জিআরবিটি গ্রুপ ডি সহ বেশ কয়েকটি চাকরি খুব সহসায় হতে পারে। কোর্টে যাবে সিপিআইএম। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ইস্যুতে অনিয়মের বিরুদ্ধে সরব সিপিআইএম। সুবিচারের আশায় কোর্টে যাওয়ার কথাও শুনিয়েছেন সিপিআইএম নেতা তথা বিধায়ক শ্যামল চক্রবর্তী। রতন সাহা, সুরেশ দাস, ওহিদুর রহমান সহ অন্যান্যদের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে কাঠালিয়া ব্লকের গণনাকেন্দ্রিক অনিয়ম বিষয়ে কথা বলেছেন নেতৃত্ব। শ্যামল চক্রবর্তী বলেছেন, কাঠালিয়া ব্লকের গণনাকে কেন্দ্র করে যে ঘটনা সংঘটিত হয়েছে তার জন্য সম্পূর্ণরূপে দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এর ব্যাখ্যায় তিনি দিয়েছেন এবং রাজ্য মন্ত্রিসভাকেও তিনি দায়ী করেছেন। সিপিআইএম সোনামুড়া মহকুমা কমিটির অফিসে সাংবাদিক সম্মেলনে শ্যামল চক্রবর্তী বলেছেন, কাঠালিয়া ব্লকের গণনা কেন্দ্রের তথ্য রাত প্রায় 11টা 40 পর্যন্ত কমিশনের ওয়েবসাইটে দেখানো হয়েছিল 1 নং পঞ্চায়েত সমিতির আসনে জয়ী বাম প্রার্থী, কিন্তু রাত 12টার পর সেখানে কিভাবে বিজেপি মনোনীত প্রার্থীকে জয়ী দেখানো হয়েছে প্রশ্ন তুলেছেন তিনি। তার দাবি, সম্পূর্ণ রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত মতেই এই ঘটনা সংঘটিত হয়েছে। তিনি জানিয়েছেন, রাত পর্যন্ত গণনা কেন্দ্রে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়ক বিন্দু দেবনাথ, জয়দুল হোসেন সহ অন্যান্যরা। প্রশাসনের বিভিন্ন স্তরে রিপোর্ট করেছেন তারা। যদি কোনো সদুত্তর না আসে তাহলে কোর্টের দরজায় যাবেন বলে শ্যামল চক্রবর্তী জানিয়েছেন। কর্পোরেটদের নেতৃত্বে কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা। আগরতলা পুর নিগমের কর্পোরেটর অলোক রায়ের নেতৃত্বে একে কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা করার অভিযোগ উঠেছে। বাড়ির ঠাকুরঘর থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। শুক্রবার
এডিনগরের বাগানবাড়িতে আক্রান্ত কংগ্রেস কর্মী কুলদীপ বাহাদুর রায়ের বাড়ি পরিদর্শনের পর এই কথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। অভিযোগ, 3 দিন আগেই কুলদীপ বাহাদুর রায়ের ছেলে দেবব্রত রায়কে মারধর করা হয়েছিল। কংগ্রেসের সমর্থক হওয়ায় তাকে মারধর করা হয়েছে। এই ঘটনা ঘিরে দেবব্রত বাহাদুর রায়ের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মামলাটি তুলে নিতে দেবব্রতর উপর চাপ দেওয়া শুরু হয়। মামলা তুলে না নেওয়ায় বৃহস্পতিবার রাতে কর্পোরেটর অলোক রায়ের নেতৃত্বে তার বাড়িতে হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিদর্শকের পর আশিস কুমার সাহা বলেছেন, এই ঘটনা নিয়ে তিনি পশ্চিম জেলার পুলিশ সুপার ডাক্তার কিরণ কুমার কে এর সঙ্গে দেখা করেছেন। পুলিশ সুপার তার দাবি মেনে আক্রান্তের বাড়িতে নিরাপত্তার ব্যবস্থা করেছেন। তিনি দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করতে এসপির কাছে দাবি জানিয়েছেন।